সরকারি হাই স্কুলের ৪২% শিক্ষার্থী শিক্ষার মান নিয়ে অসন্তুষ্ট। বাধ্য হয়ে তারা ঝুঁকে পড়ছেন কোচিং আর প্রাইভেট পড়ায়। এমন গবেষণা তথ্য উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে এক গবেষণাতে। ২০২০ সালের জানুয়ারি আর ফেব্রুয়ারি এই ২ মাসে করা গবেষণার ক্ষেত্র হিসাব করে বেছে নেওয়া হয় ১০ বছরের বেশি পুরনো সরকারি স্কুলগুলোতে। শিক্ষার মান নির্ণয়ে ৫টা ক্যাটাগরি তারা ঠিক করেছিল। সেই ক্যাটাগরিগুলো হচ্ছে শরীরচর্চার সুযোগ, শেখানোর শিক্ষকদের আন্তরিকতা, শেখানোর যোগ্যতা, জ্ঞান আর শিক্ষার্থীদের শিষ্টাচার বা সহমর্মিতা শেখানো। এই ভিত্তির উপরে বেস করেই আসলে এই গবেষণাটি করা হয়েছে, যেখানে ৪২% শিক্ষার্থী তাদের শিক্ষার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর এই ইস্যুতে আজকে আমাদের নিউজ গ্যালারিতে আলোচনা শুরু হবে এবং সেই জন্য আমাদের সাথে আজকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন অধ্যাপক ওয়াহিদুজ্জামান, ডক্টর ওয়াহিদুজ্জামান, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, জি স্যার, আমি আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, শিক্ষা গবেষণার মান হিসেবে এই গবেষণা প্রতিবেদনে যে বলা হয়েছে যে 5টি ক্যাটাগরি তারা নির্ধারণ করেছে, বেস ঠিক করেছেন, এটি কতটুকু যুক্তি গেছে? আজকে এই গবেষণাটা আসলে আগে কেমন হয়েছে সেটি স্যার আপনার কাছে একটু বুঝে নিই স্যার। আসলে দেখুন, গবেষণার তো একটা লক্ষ্য থাকে এবং যে 5টি ক্যাটাগরি তারা করেছে ঠিকই আছে যে শিক্ষা শুধুমাত্র আমাদের একটা কারিকুলামকে বেস করে কতগুলো পাঠ্যপুস্তক পড়াবে শুধু তাই নয়। শিক্ষা যেমন জ্ঞান, দক্ষতা, শিষ্টাচার, তার জাতীয় বোধ, আমি বলবো যে তার দেশপ্রেম, সবকিছুই একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিকুলামের মধ্যে দিয়ে আমাদের যে নতুন আমাদের প্রজন্মকে সবকিছুর মধ্যে দিয়েই গড়ে তুলতে হবে। সুতরাং তারা সেইভাবেই কয়েকটা বিষয়কে তারা গবেষণা নিয়েছে। তবে এই পার্টিকুলার গবেষণা সম্পর্কে আমি জানি না, কারণ পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সামাজিক গবেষণা একটা কেন্দ্র আছে, সেখান থেকে প্রপোজাল সাবমিট করার মধ্য দিয়ে নানা গবেষণা হয়। এটি কি তার কোনো গবেষণা বা মন্ত্রণালয় বিশেষ কোনো লক্ষ্যে করেছে, সেটি হয়তো জানলে আরো ভালো আমরা বোঝা যেত। গবেষণাটি আর স্যার পরিকল্পনা আরেকটি মন্ত্রণালয়ের। হলো এটা আমার মনে হয় ওই ধরনের প্রজেক্টেরও হতে পারে। সেক্ষেত্রে যে গবেষক, এটা তো সামাজিক বিজ্ঞান ভুক্ত একটা গবেষণা। সেখানে এটা কোয়ালিটেটিভ মেথডে ইন্টারপ্রিটেশন, তার সেটিংস, যিনি গবেষণা করেন, নানা কিছু এর মধ্যে থাকে। এটা কোনো ম্যাথমেটিক্যাল বা এটা কোনো সামেটিভ মেথডে হয় না। স্যার, সুতরাং আমি স্যার এটা জানতে চাচ্ছিলাম অ্যাবসলিউট যে মন্তব্য এই করা যায় এই এই পর্যায়ের, অর্থাৎ হাই স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা আসলে তাদের যে 5টি শর্ত মানে ক্যাটাগরি তারা করেছেন, শরীরচর্চার সুযোগ, শেখানোর যোগ্যতা, আন্তরিকতা, জ্ঞান এবং সহমর্মিতা, এই 5টা ক্যাটাগরিতে আসলে দেশের সরকারি স্কুল যেগুলোর বয়স 10 বছরের বেশি, এমন জায়গায় তারা গবেষণাটি করেছেন এবং সেই স্কুলের ছাত্ররা 42% ক্ষেত্রে তারা মনে করছেন যে তারা আসলে ওরকম সুযোগ পাচ্ছে না, দেখে তারা কোচিং সেন্টারে যাচ্ছেন। আসলে স্যার, কোচিং সেন্টারেও তো শরীরচর্চা কেন্দ্র নাই, সেইখানেও মান নিয়ে অনেক প্রশ্ন আছে, তারপরেও 42% একটা হিউজ নাম্বার স্যার। না, এখানে তারা শিক্ষার মান বলতে এই শিক্ষার্থীরা বোধহয় ক্লাসরুমে যে টিচিং, শিক্ষণ বা শেখানো যে পদ্ধতি, সেটাকে বোঝাচ্ছে আমি বলবো। কারণ আমরা সরকারি বিদ্যালয়গুলো ছাড়া এবং পুরানো আমাদের যে ওই যেটাকে বিভক্ত বিদ্যালয় বলে বা সাধারণ, এছাড়া কিন্তু কোচিং সেন্টারে তো কোনোভাবেই নাই। এই যে যে বিষয়গুলো এখানে বলা হয়েছে, সেটি সহমর্মিতা, নৈতিক বোধক, শরীরচর্চক, এগুলো কিন্তু কোচিং সেন্টারে কোনো ইস্যুই না। কোচিং, সেখানে কোচিং দেওয়া হয় পার্টিকুলার বিষয়। মনে করেন আপনি কিভাবে ভর্তি পরীক্ষা দিবেন, আপনাকে প্রশিক্ষণ দেওয়া হলো। কোচিং তো একটা প্রশিক্ষণ। আপনি কিভাবে এই ফাইনাল পরীক্ষা দেবেন, কি ধরনের এক্সাম কোশ্চেন হয়, সেই কোশ্চেন আপনি কিভাবে লিখবেন, আপনি একটা কোশ্চেন সময় কিভাবে নেবেন, কিভাবে ড্রপ করে যাবেন, কিভাবে গেস করবেন, ইত্যাদি। সুতরাং তার সাথে কিন্তু যে বিষয়গুলো বলেছেন তার কোনো সম্পর্ক নেই। জি। বরং সরকারি বিদ্যালয়গুলোতে এখনো মাঠ আছে। সরকারি বিদ্যালয়গুলোতে যে কিছু অপেক্ষাকৃত আছে সহমর্মিতা শেখার ব্যবস্থা আছে। ল্যাবরেটরি, হ্যাঁ, ইয়েস, কিছু আছে ল্যাবরেটরি স্কুল। সেখানে তো আসলে টিচার্স ট্রেনিং বা টিচার্স এডুকেশন এর সাথে অ্যাটাচ সেগুলো। এবং সেখানে এই শরীর চর্চা বা খেলাধুলা বা অন্যান্য যে সাংস্কৃতিক চর্চা, এগুলোকে আমরা
মনে করি শিক্ষার একটা অনিবার্য অংশ। স্যার আমি আপনার এখন কাছে কিন্তু স্যার আমি এটাকে আপনাকে পেয়ে স্যার আরো দুটো প্রশ্ন আছে স্যার, ওই এক্সট্রা দুটো কারিকুলার প্রশ্নের বলা উত্তর হয় না। ওই সেই প্রশ্নটা যেতে চাই স্যার। আজকে পরিকল্পনা মন্ত্রী এই গবেষণাটি উত্থাপন করেছেন এবং এরপর তিনি দেশের গবেষণা ব্যবস্থা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, সেগুলো নিয়ে স্যার আমাদের কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে স্যার। প্রথম কথা, পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে মৌলিক প্রশ্ন করার অধিকার যখন আমরা অর্জন করব তখনই বাস্তবিক অর্থে শিক্ষিত সমাজ গড়ে উঠবে এবং গবেষণার মান উন্নতি হবে। এবং তিনি বলেছেন গবেষণার ক্ষেত্রে দেশে গবেষক যারা রয়েছেন তাদের আসলে বিশাল একটি অংশ আসলে প্রশ্ন করার মতো সাহস খুঁজে পাচ্ছেন না, এবং সেটি তিনি স্বীকারও করেছেন। এবং সেইখান থেকে তিনি বলছেন যে আসলে ভালো গবেষণা, যেগুলো আসলে মানুষের প্রায়োগিক জীবনে খুব জরুরি, সেই ধরনের গবেষণা সরকার পাচ্ছে না। আপনি এটির সাথে কতটুকু একমত? দ্বিমত হলে কোন ইস্যুতে দ্বিমত? আসলে এটির সাথে আমি দ্বিমত বা একমত এইভাবে খুব ম্যাথামেটিক্যালি না বলে আমি যেটি বলবো, যে আমাদের একটা হলো আমাদের এখানে গবেষণার সুযোগ সম্প্রসারিত সম্প্রতি, আমি এই জন্য ওনাকে অভিনন্দন জানাই যে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সাম্প্রতিক গবেষণার জন্য আলাদা ফান্ডিং দেওয়া হচ্ছে। সুতরাং কিছু কিছু গবেষণা হচ্ছে। তারপরে বেশ কয়েকটা সরকারের বঙ্গবন্ধু ও যে স্কলারশিপ বা এই ধরনের নানা প্রকল্প আছে, সেটা আছে একদিকে। আর একদিকে হলো যে সবচেয়ে বড় যেটা, যে গবেষণা যে আমরা করছি যেটা, বা বিদেশে আমরা গবেষণা করছি, দেশে করছি, সেগুলোর যে বাস্তবায়নের যে একটা প্রক্রিয়া বা সেটাকে কাজে লাগানোর প্রক্রিয়াটা আদৌ নাই আমাদের। এবং আপনি দেখবেন সরকারের, আপনার শিক্ষকদের পর্যায়ে বলেন, গবেষকদের পর্যায়ে বলেন, এখানে বিরাট একটা, এবং কি সরকারের যারা উচ্চ পর্যায়ের কর্তা, যারা বিদেশে নানা এই ধরনের ডিগ্রি গবেষণামূলক লেখাপড়া করে আসে, এসে যে সেটাকে ফান্ডিংসটাকে, তার যে ফান্ডিংস মানে তার যে ফলাফল, সেটাকে যে ব্যবহার করবে বা সেটাকে এক্সপোজ করবে, তুলে ধরবে, সেই প্রক্রিয়াও নাই, সেই সংস্কৃতিও আমাদের নাই। সুতরাং এটাও যেমন সত্য যে আমরা উপযুক্ত পাচ্ছি না, তার চেয়ে বড় সত্য হলো যে যেটা গবেষণা করা হচ্ছে সেই গবেষণাটাকে কাজে লাগানো এবং ভালো গবেষণাকে উৎসাহিত করা, মৌলিক গবেষণাকে সব ক্ষেত্রে। আমি মনে করেন আমি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে আছি, আমার একটা মৌলিক গবেষণাকে এনকারেজ করার জন্য লজিস্টিক যেমন দরকার, তেমনি গবেষণার ফলাফলটাকে দেশের কাজে ব্যবহার করা, এটাও কিন্তু একটা বিশাল এনকারেজমেন্ট। তো সেই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। এবার একদিকে গবেষণা যে করার ক্ষেত্রে, আরেকটা হলো সেটাকে, সেই গবেষণার ফলাফলটাকে এক্সপোজ করা এবং সেটাকে আমাদের যথাযথ জায়গায় যথাযথ প্রক্রিয়ায় সেটাকে ব্যবহার করা আমাদের জ্ঞান বিজ্ঞান এবং আমাদের নানা সমস্যার সমাধানে। জি স্যার, আমি 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 আপনার কাছে শেষ প্রশ্নটি যেতে চাই স্যার। আজকে পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে সকল গবেষণায় সরকারি টাকা মানে সরকার টাকা দেয় সেই সব গবেষণার মান নিয়ে তিনি বলেছেন, এবং সেই ক্ষেত্রে তিনি বলেছেন অদরকারি গবেষণায় সরকার আর কোনো রকমের ইনভেস্ট করবে না এবং এই ধরনের গবেষণায় ইনভেস্ট করতে মানা করা দেওয়া হয়েছে। স্যার দুটি প্রশ্ন, এক, সরকারি ক্ষেত্রে তাহলে ওই সরকারি পৃষ্ঠপোষকতায় যে ধরনের গবেষণা হয়, একজন পরিকল্পনা মন্ত্রী তিনি, আপনি নিজে বলেছেন যে তিনি সরকারি মানে বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য ফান্ড দিচ্ছেন, তিনি যখন বলছেন যে সরকারি অনেক গবেষণা অদরকারি, তার মানে কিছু গবেষক বা কেউ কেউ আসলে গবেষণার এই যে ফান্ড সেই ফান্ডটা থেকে অসৎভাবে ব্যবহার করার চেষ্টা করছেন, এক। দ্বিতীয় বিষয়টি যে যারা করেন তারা নীতিগতভাবে কতটুকু ঠিক থাকেন। আমরা অতি সম্প্রতি বেশ কিছু আলাপ শুনেছি গবেষণাপত্র চুরির ব্যাপারে, কপি করার ব্যাপারে। এটি মানে অ্যাসাইনমেন্টেও, বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্টেও অনেক সময় আমরা এখন কপি করার টেন্ডেন্সি দেখছি, এবং সেটি ধরতে আপনাদেরকে নতুন সফটওয়্যার ব্যবহার করা লাগছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলো বেশি হচ্ছে। এই যে সরকারি টাকায় গবেষণা, অদরকারি গবেষণা কি তাহলে হয় স্যার? যারা করেন তারা কিভাবে করেন? না, আমি আমি বলবো মানে পার্টিকুলার এখানে উনি একটা হয়তো, আমি পুরো শুনি না, একটা দৃষ্টিভঙ্গি জায়গাটা হয়তো বলেছেন, ইজ ভেরি নাইট মাইন্ডেড টাইপের মানুষ। কিন্তু আমি যেটা বলবো, সরকারি টাকার গবেষণা তো বিনা প্রয়োজনে হয় না। কারণ সরকারের তো একটা নির্ধারণ করে পার্টিকুলার এরিয়া বলে দেওয়া হয় যে এই এরিয়ায় আপনি করেন। যেমন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে যে গবেষণা ফান্ডিং করা হয়, সেগুলো কিন্তু ভালোভাবে দেখে শুনেই করা হয় এবং তা কাজে লাগছে না তা না। গবেষণার জন্যই দেশ আজকের উন্নয়নের অনেক দূর এগিয়েছে। আপনি যদি বলেন খাদ্য, আজকে যে আমরা খাদ্য উৎপাদনে অনেক এগিয়েছি, 17-18 কোটি মানুষও তো আজকে খাদ্যে নাম খেয়ে মারা যাচ্ছে না। যেখানে আমরা 7 কোটি মানুষকেও 30-40 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল, তার কারণ কিন্তু কৃষি গবেষণা। আপনি আপনাদের
এই যে পশু সম্পদের গবেষণা, মৎস্য, তো আপনি বিজ্ঞানের নানা জায়গায় যে আমাদের গবেষণা যে মিনিংলেস হচ্ছে তা কিন্তু না। সুতরাং সেই গবেষণা কাজে লাগছে। আর সরকারি অর্থ আমি যতদূর জানি, আমরা যখন দেখেছি যে আমরা যখন একটা সাবমিট করি, সেখানে কিন্তু বলেই দেওয়া হয় যে এই জায়গায় সেটি দেওয়া হবে। এখন সেটি কতটা কোয়ালিটি দেওয়া হবে সেটা দুটো জায়গায় হয়। একটা হলো সেটাকে মূল্যায়নের পদ্ধতি, সুপারভিশনের পদ্ধতি। আরেকটা হলো পর্যাপ্ত সেখানে অর্থ দেওয়া। আপনি পর্যাপ্ত অর্থ দিলে, আর কতগুলো আছে পারসেপশন। মনে করেন আমি এখন যে কাজে যেখানে আছি, এটা একটা গভর্নমেন্টের একটা কনসালটেন্সির, এটা কিন্তু একটা গবেষণা ভিত্তিক কাজে। জি অর্থাৎ আপনি এই যে একটা নিড করা, স্যার, কিন্তু তাহলে আমি স্যার ওই যে দেখছি যে গবেষণাপত্র একজনেরটা ব্যবহার করা, চুরি পারসেপশনটা করা যে যে ইস্যুগুলো আসে স্যার, সেগুলোর স্যার কি বলবেন? এইটা আবার আরেকটা জিনিস শোনেন, এই প্লেজারিজম, একাডেমিক জায়গায় প্লেজারিজম একটা বড় ধরনের ক্রাইম। তো সেই ক্রাইম আমাদের এখানে আমরা তো আগে অনেক সময় ম্যানুয়ালি করেছি। এই সেখানে কতটা আমারটা, আবার এটা এখানেই আছে যে আমারটা একজনের সাথে মিললে ক্রাইম হবে, হুম আবার না একেবারে না মিললেও যে এটা গবেষণা হবে তা না। হুম হুম আপনার গবেষণা তো আপনি নানা গবেষণার, পূর্বের গবেষণার যে হিংস বা তার ফলাফল বা তার যে অংশ, সেখান থেকে নতুন গবেষণার সৃষ্টি হবে। এই জন্য একটা পার্সেন্টেজ বলা হয় যে এটা মিলতে পারবে না পারবে, এবং সেই প্লেজারিজমটা হয় তখনই যখন আপনি প্রপারলি সেটাকে ব্যবহার করলেন না, অ্যাট্রিবিউট করলেন না, সে মেনশন করলেন না, রেফারেন্সিং করলেন না। আজকের যে এইসব নিয়ে যে বিতর্ক হচ্ছে, একটা হচ্ছে এই টেকনিক্যাল দিকটা আমাদের অনেকের না জানা না। জানা আছে। আরেকটা যে চুরি, আর চুরির যেটা হচ্ছে যদি বলেন, হুম। সেই চুরি সবসময় চুরি হয়েছে। জি স্যার। এখন এখন হয়তো আমাদের এই পুরো এরিয়াটাই, একাডেমিক এরিয়াটা অনেক বড়, অনেক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট, পাবলিক, সেই নানা কারণে যদি পার্সেন্টেজ ধরেন, আমি বলবো যে বেড়েছে তা না। আরেকটা হলো ওই যে গবেষণাটা আমরা মানটার উপরে গুরুত্ব না দিয়ে অনেক সময় আমাদের আমাদের যে পদ্ধতিগুলো আমরা করেছি, কত আমরা বললাম যে এতটা প্রকাশনা লাগবে, কিন্তু এমন প্রকাশনা আছে যে আপনার একটা আর 1 লক্ষ তার সমান হতে পারে। জি স্যার। একটা স্যার বিজ্ঞানী আমার যদি আমার মনে নোবেল হয় স্যার পায়, আলোচনা আরো দীর্ঘ করা যেত, কিন্তু স্যার আমার আসলে সময় একেবারেই শেষ। আমার আসলে এখানেই মানে থেমে যেতে হচ্ছে। দর্শক, কথা বলছিলাম দেশের শিক্ষা ব্যবস্থা এবং গবেষণা নিয়ে। আমাদের সাথে সময় দিয়েছিলেন এতক্ষণ অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান। দর্শক, নিউজ গ্যালারি চলছে, নিউজ গ্যালারি চলবে, তবে তার আগে নিচে ছোট একটা বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমি সাদাত হাবিব সেতু আছি আজকে আপনাদের সাথে নিউজ গ্যালারিতে। আজকে নিউজ গ্যালারিতে আমরা বিরতির 12টা নিউজ শেষ হওয়ার পরে আমরা আরও একটা বিষয় নিয়ে সাধারণত এক আলাপ করি, কিন্তু আজকে আলাপটা আমরা সেটি রাখছি না। আজকে আমরা জানি যে দর্শকরা গান খুব ভালোবাসেন এবং এই গানের অংশটা প্রতিদিন একটু সংক্ষিপ্ত হয়ে যায়। এই জন্য আজকে আমাদের গানের অংশটা একটু বড় করা হয়েছে। আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, বন্ধু রয়েছেন, বন্ধু বিজয় মামুন রয়েছেন আমাদের সাথে। স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। যেহেতু দর্শকরা গিটার দেখছে, একজন শিল্পী দেখছে, আগে দর্শকদের সাথে আপনার আমাদের গল্পটা আজকে গানে শুরু হোক। ঠিক আছে। ঠিক আছে। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। শুরুটা কোন গানটা দিয়ে আমরা শুরু করলাম? এটা আমাদের পপ গুরু শ্রদ্ধেয় আজম খান, ওনার জন্মদিন 28শে ফেব্রুয়ারি।
তো এই জন্য আজকে শুরুটা ওনাকে দিয়ে করলাম আর কি। গুরুর নামে শুরু হইলো আজকে। গুরুর নামে শুরু করলাম। যেহেতু গুরুর গান দিয়ে শুরু করলেন, বোঝা যাচ্ছে যে আপনি তার একজন ভক্ত, এবং বাংলাদেশে কোটি মানুষ তার ভক্ত এবং হতেই থাকবে, সংখ্যাটা বাড়তেই থাকবে। গল্পের শুরুতেই কেন ব্যান্ড ঘরানা ভালো লাগে, এই প্রশ্নটা আসলে খুব ক্লিশে হয়ে যায়, কারণ আপনার পছন্দ, এই জন্যই আপনার ভালো লাগে। এইটা অন্য ঘরানার থেকে কোথায় কোথায় আলাদা ফিল পান, যেই ভালো লাগাগুলো আপনাকে এই গানে প্রলুব্ধ করছে, সেটা যদি একটু আমাদেরকে বলতেন। আমার ছোটবেলা থেকে আমার ফ্যামিলিতে গান, আমার বোন, তারপর আমার ভাই, এবং আমার বাসায় একটা গিটার ছিল, হামি গিটার ছিল। তো তারা গান করতো, তখন আমি অনেক ছোট। তো আমার বোনের সাথে সাথে আমিও গান, ওরা শিখতো, আমি দেখতে যেতাম। তো তখন ক্লাসিক্যালটা শুরু হয়েছিল আমার শেখাটা। তো হঠাৎ আমাদের এলাকাতে একটা কনসার্ট হয়, সেই কনসার্টে আইয়ুব বাচ্চু ভাই আসেন। তো ফার্স্ট আমি ব্যান্ডের কনসার্ট দেখি আইয়ুব বাচ্চু ভাইয়ের। তো দেখার পরে গিটার বাজিয়ে গান গাওয়ার একটা ইচ্ছা জাগে, এবং ব্যান্ড মিউজিকটাকে এমনভাবে ভিতরে লালন করি যে এখনও ক্যারি করছি। কেমন লাগছে এই ক্যারিটা করতে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে স্যার। আচ্ছা, আর একটা গান শুনি, তারপর এটা নিয়ে আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে। আচ্ছা, যেহেতু বাচ্চু ভাইয়ের কথা চলে হ্যাঁ, আসছে, হ্যাঁ, বাচ্চু ভাইয়ের একটা গান। অবশ্যই। আইয়ুব বাচ্চু ভাই আমার গুরু, আমার বস, ওনাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার গানে। কোনো সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়। কোনো সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়। আশা নয়, না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। বলছিলেন যে বাচ্চু ভাইয়ের ব্যান্ড দেখলেন, এরপরে ইন্সপায়ার হলে এই রাস্তাটায় হাঁটা শুরু করলেন। নিশ্চয়ই বাসায় যেহেতু ক্লাসিকের চর্চা হয়েছে, সুতরাং একটা ঘরের মধ্যে একটা দ্বন্দ্ব তো অবশ্যই ফেস করতে হয়েছে। না, এটা কখনোই করতে হয়নি। আচ্ছা, কারণ আমি যখন গান শুরু করি তখন আমার বাসা সবাই গান থেকে সরে, আচ্ছা, আচ্ছা, মানে গানটার চর্চা হয়নি আর কি। আচ্ছা, 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 আচ্ছা। বাট আমি কন্টিনিউ করছি আর কি। এখন কি কাজ করছেন? এখন বেশ কিছু মৌলিক গানের কাজ করছি, এটা আগেও করতাম, এখন একটু বেশি করছি। লকডাউন থেকে এটা বেশি আরও করা হচ্ছে। অলরেডি কিছু গান রিলিজ হয়েছে মিউজিক ভিডিও, আরও 3টা গানের আমার মিউজিক ভিডিওর কাজ হয়ে গেছে, এগুলো খুব রিসেন্টলি রিলিজ হবে। ওকে। যেই কাজগুলো করছেন সেই কাজগুলোতে যারা শ্রোতা, যাদের জন্য আপনাদের আসলে এত কিছু, শ্রোতারা কিভাবে নিচ্ছে, কিভাবে দেখছেন? অবশ্যই এখন তো ফিডব্যাক খুব দ্রুত পাওয়া যায় ফেসবুকে, ইউটিউবে। দ্রুত পাওয়া গেলেও এখন আসলে ট্রাফিক জ্যামটা অনেক বেশি। আচ্ছা, কারণ সত্যি কথা বলতে এখন ঘরে ঘরে শিল্পী এবং সবাই শিল্পী, এখন শ্রোতা খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে। আগে শ্রোতারা শিল্পী খুঁজতো, এখন শিল্পীরা শ্রোতা খুঁজতেছে। লকডাউনে আমরা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়েছি, আমরা খুব দ্রুতই অনেক যোগাযোগ, এবং আমরাও সেটা সুবিধা পেয়েছি। এবং এই টেকনোলজির কারণে আমরা হয়তো বা অফিসে বসে থেকে 1 ঘন্টাও সম্প্রচার কারো কিন্তু বাধা যায়নি। কিন্তু আবার ফেসবুকে কিন্তু প্রচুর লাইভ ইভেন্ট আমরা দেখি, এই শিল্পী সে নিয়ে লাইভ। আমরা যখন একদমই কোনো কাজ ছিল না লকডাউনে, তখন বাসায় বসে বসে ভার্চুয়াল শোগুলাই করেছি। এখন ভার্চুয়াল শোতে, অবশ্যই ভার্চুয়াল শোতে অর্ক মুখার্জি অনেক সুন্দর সুন্দর কাজ কলকাতায় করেছে, বাংলাদেশেও বেশ কিছু ফান্ড রেজিং হয়েছে, সেটা তো অবশ্যই হয়েছে। কিন্তু মানে এরকম হয় না যে 2 জনে মিলে গান গাচ্ছেন, 3 জন ভিউ, 3 জন হয়তো ফেসবুকে দেখছেন এবং তারা গান নিয়ে কথা বলছেন। দেখেন তো এরগুলো? আমার চোখে পড়ে দেখা হয় না। ঠিক আছে, আমাদের রিপোর্ট করতে গেলে আমাদের এরকম প্রায় দৃশ্য দেখা যায় যে হয়তো 10 জন ভিউ দেখছেন গোটা লাইভটা, তারা হয়তো 1 ঘন্টা লাইভ করছেন, দুজনই গান নিয়ে অনেক কিছু বলছেন, এরকম আলোচনা আমরা। তারপর চর্চা তো হচ্ছে। আচ্ছা, আপনি চর্চাটাকে এগিয়ে রাখতে চান? হ্যাঁ, অবশ্যই এগিয়ে রাখতে চান। অডিয়েন্সে যখন আপনার কোনো গান পছন্দ করে, অবশ্যই মৌলিক গানের আপনার একটা ভালো লাগার ব্যাপার থাকবে, কিন্তু যখন আপনি কারো গান কভার করেন এবং অডিয়েন্স পিসফুল ফিল করে, যেমন ধরেন আপনি বাচ্চু ভাইয়ের গান করলেন এবং আমার কাছে খুব ভালো লাগলো, এই এনজয়মেন্ট আপনার কাছে কেমন আসে?
এটা তো আসলে একটা বড় জিনিস, একটা ব্যাপার, সেটা হচ্ছে যে গান বাজনার শুরুটাই কিন্তু কাভার সং দিয়ে হয়েছে। সবার যদি ক্ষেত্রেই তাই, একদম পেছনের দিকে যায়, আজ থেকে 50 বছর 60 বছর যদি বলেন, কাভার সং করতে করতেই কিন্তু মানুষের artist হয়েছে। জন্মের পর থেকে তো কারো কেউ মৌলিক গান নতুন মৌলিক গান হবে না, সম্ভব না আগে তো এটা। একটা গান চর্চা করতে হবে, তারপরে গলা তৈরি হবে, তারপরে নিজের গান নিয়ে আসতে হবে। তো এটা এনজয়ের অনেকটা বড় ব্যাপার হচ্ছে, যেমন আমরা তো অনেকের গান কভার করেছি, আমাদের গুরুজনরা যারা আছেন তারাও কভার করেছেন। কাভারের রেসপন্সটা এত বেশি হয় কারণ হচ্ছে যে এই রেসপন্সটা আসলে, এই ভালোবাসাটা কিন্তু শুধু আমাদের না, এই ভালোবাসাটা কিন্তু যাদের গান তাদের, এই দর্শকটাও কিন্তু তাদের, আমরা শুধু জাস্ট বহন করছি গানটা। আচ্ছা হ্যাঁ, তো এটা খুব ভালো লাগে আসলে। আচ্ছা, আর শুনি, আর একটা গান শুনি। আমরা গানের অনুষ্ঠান তো, যতটুকু সময় দর্শকদেরকে এই রাতের বেলা যারাই দেখছেন নিউজে সারাদিনের অনেকগুলো নিউজ, তার ব্যক্তিগত জীবনের ক্রাইসিস সবকিছু মিলায় যখন একটু গান শুনতেছিলাম, একটু গানটা বেশি এই গানটা দিয়ে আমি আসলে আমার সঙ্গীত জগতে যারাই আমাকে চেনেন বা ভালোবাসেন, আমার এই গানটা দিয়ে করা। তো এই গানটা আমি আসার আগে যখন স্ট্যাটাস দিয়েছি তখন স্পেশালি অনেকেই এই গানটা রিকোয়েস্ট করেছিল যে যাতে গাই। সব প্রোগ্রামে এই গানটা শেষের দিকে গাই, তো আজকে একটু আগেই করে ফেলবো, কারণ একজন স্পেশালি একজন রিকোয়েস্ট করেছে, তার জন্য করছি গানটা। আবেগী বর্ষায় ভালোবাসার কবিতা লিখে, দৃষ্টির সীমানায় মন চায় তোমাকে, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। অদৃশ্য সীমানা তোমার আমার মাঝে, চাঁদ হারিয়ে যায় রাত ফুরবার আগে। অদৃশ্য সীমানা তোমার আমার মাঝে, চাঁদ হারিয়ে যায় রাত ফুরবার আগে, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা, তোমাকে স্পর্শ থাকতো না অধরা। বাহ। বিজয় ভাই, আমি আমার ছোটবেলার এক্সপিরিয়েন্স থেকে আমি যখনই কোনো মিউজিশিয়ানকে পাই আমি এই প্রশ্নটা করি, এবং যারা ব্যান্ড ঘরনায় রয়েছেন, আমি আমার ছোটবেলাটায় আমাদের আসলে খুব দুর্দান্ত গেছে। আমি বলতে পারি তখন হাসান ভাই, পিকে, বাচ্চু ভাই তো অসম্ভব একটা জায়গায়, নগর বাউল, তখন নগর বাউল ব্যান্ড, মানে জেমস নগর বাউল ব্যান্ড হিসেবে কাজ করছেন, এবং প্রতি 2 মাস 3 মাস পর ক্যাসেট কেনা একটা হেডেক পড়ে যেত এবং খুব কষ্ট হতো। এইখান থেকে আবার সঞ্জীবদার গানটা আবার আলাদা জনরা, তারটা আবার কালেক্ট করতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা যদি সেই অডিয়েন্সের হিসাব করি, ক্যাসেট সিডির যুক্ত গেছে, সেটা তো গেছে, পাইরেসিতে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু আমি হয়তো বা আমাদের পক্ষে তো সবার কাজ দেখাও সম্ভব না, সুতরাং ঢালাওভাবে তো বলা ঠিক না যে আগের থেকে এখন কাজ খারাপ হচ্ছে, আমি এটা বলতে চাই না, কারণ আমরা সব কাজ দেখতেছি না রাইট ওয়েতে। সো কিন্তু পিছিয়ে আছেন কিনা মনে হয় যে অডিয়েন্সের কারণে নাকি? না, আমি প্রথমে একটা কথা বলে আসছি যে এখন আসলে ঘরে ঘরে শিল্পী হয়ে গেছে। আচ্ছা, আপনি দেখেন, আপনি নাটক করতে গেলে, আপনি যদি নাটকের শিল্পী হতে চান, আপনাকে একটু কষ্ট করতে হবে, মঞ্চে যেতে হবে, সোজা হিসাব। হ্যাঁ, একটা জায়গা থেকে আসতে হবে, আপনাকে একটু কষ্ট করতে হবে। আর যদি আপনি এখন তো আসলে মানে বলতে গেলে অনেক কথা আসে, সেটা হচ্ছে গান গাওয়াটা খুব ইজি হয়ে গেছে এখন।
এবং গানটা ফ্রি হয়ে গেছে। এটা যে কেউ এখন গাইতে পারে, যে কেউ এখন শিল্পী, আর ভাইরাল কথাটা এখন চলে আসছে। আমরা আসলে যখন গান করেছি বা আমাদের যারা লেজেন্ড যারা আছেন, যাদেরকে দেখে আমরা মিউজিক স্টার্ট করেছি বা প্রফেশনালি আমরা যারা মিউজিক করছি, আমরা কখনো ভাইরাল হব এই ধরনের চিন্তা বা এই শব্দটা আমাদের নামের পেছনে লাগবে, এটা আমরা আসলে কখনো এক্সপেক্ট করি না। আমরা মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আপনি আজকে একটা গান ভালো লাগলো, আমি দুষ্টমি করে একটা গান বের করলাম, লাখ লাখ ভিউয়ার্স হলো, কিন্তু একটা টাইমে কিন্তু এটা থাকবে না। কিন্তু আজকে দেখেন আপনি 90 দশকের গান, 80 দশকের গান কিন্তু এখনো আছে, এখনো আমরা গাইছি, আমাদের পরের প্রজন্ম বাংলাদেশ গাইবে। যতদিন থাকবে ততদিন থাকবে, এই গান থাকবে, এই হ্যাঁ। গান তো কিছু এই থাকার মতন গান কিন্তু আমরা কেউ করছি কিনা, অনেকেই করছে হয়তো, বা করার আসলে চেষ্টা দেখারও তো সুযোগ কম, এত আর আগে না level এ। টিম ওয়ার্ক হতো, এখন হয়ে আচ্ছা, গেছে আমি একা বসে গান লিখতেছি, আমি একাই টিউন করছি, আমি একাই গাইছি। এইটার আমার একটা জানার ব্যাপার আছে। আগে ব্যান্ডের কালচার একটা ছিল, সিঙ্গেল সবাই আসতো, মিলে সিঙ্গেল একসাথে আসতো, কিন্তু বসে একটা ব্যান্ডের একটা- বিষয় ছিল, দুইটা সবার মানে মেইন ভোকাল সাইড ভোকালে দুইটা হয়তো আলাদা আলাদা দুইটা ট্র্যাক থাকতো তাদের পছন্দ মতো। কিন্তু বাকি 4-5টা গান মানে 12টা গানের মধ্যে 6টা গান আসলে ব্যান্ড বেস থাকতো, এবং তার মধ্যে 2টা গান খুবই মানে আমার হিসাবে হিট। আগে কিন্তু একটা জিনিস আপনার সাথে আমি অ্যাড করি, এমনও ম্যাক্সিমাম আমি বলবো 90% আর্টিস্টের পুরো 10টা-12টা গানই কিন্তু হিট ছিল। আপনি কিন্তু এখন দেখবেন একজন আর্টিস্টে গান বানাই 5টা, তার জীবন দশায় গান করেছেই সে মৌলিক গান, হয়তো কাভার করেছে 50টা, কিন্তু নিজের গান করে 5টা কি 10টা গান রেকর্ড করে। তো আগে কিন্তু সেটা ছিল না। আগে কিন্তু একটা শিল্পীর কিন্তু টার্গেটই ছিল যে আমার নিজের গান দিয়ে আমি স্টাবলিশ হব এবং নিজের সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা আমি করব। এবং গীতিকারেরও একটা এখানে জায়গা ছিল। ব্যান্ডগুলা ওরকম স্ট্রং হচ্ছে না কেন মনে হচ্ছে? ব্যান্ড আসলে কি, আপনি নিজেও তো আছেন, আপনি নিশ্চয়ই কোনো ব্যান্ড। আসলে সব কিছুর একটা শেষ আছে, সব কিছুই চেঞ্জ হয়, পরিবর্তনশীল। মানুষের মন মানসিকতাও চেঞ্জ হয়েছে, বিনোদনটা চেঞ্জ হয়ে গেছে। এখন বিনোদন অনেক কিছু অ্যাড হয়েছে, যে কারণে মানুষ এখন জাস্ট মোবাইলে টেনে চলে যাচ্ছে আরেক টাইপের, যে আপনার গান শুনছে ভালো লাগছে না, আবার আরেকটাতে চলে যাচ্ছে, আবার আরেকটাতে সাথে সাথে আগে switch কিন্তু করছে। বিনোদন বলতে একটা অডিও ক্যাসেট ছিল কিংবা একটা সিনেমা নির্ভরতা হল ছিল। ছিল, নির্ভরতা ছিল, একটা দুটো নির্ভরতা। ছিল, বা মঞ্চে নাটক দেখতো, এখন বা টিভিতে নাটক দেখতাম আমরা। এখন কিন্তু বিনোদন আরো অনেকগুলো অ্যাড হয়ে গেছে। মন ভাই, আমরা আরো গল্প করবো, কিন্তু তার আগে নিচ্ছি একটা মানে বিরতির সময় হয়েছে, আমরা একটা ছোট্ট বিরতি নিব। ছোট্ট একটা বিরতির পরে এসে আমাদের অনেকক্ষণ গান হবে এবং এরপরে কোনো বিরতি নাই, অনুষ্ঠান একদম টানা চলবে, সুতরাং এই ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সাউথ হাইওয়ে সেতু আছে নিউজ গ্যালারিতে। আজকে আমাদের সাথে বন্ধু রয়েছেন বিজয় মামুন। মামুন ভাই, একটা গান শুনি, এবার একটা গল্প করলাম, একটু গান শুনি আবার শুরু করি। মামুন ভাই, কি গান শুনবো? এটা আমার নিজেরই গান, আচ্ছা আচ্ছা। নিজের অ্যালবামের গান, ব্যান্ডের অ্যালবামের গান। গানটি এই ফাঁকে আমি দেখি আমাদের ফেসবুক স্ট্রিমে কেউ কারো কোনো প্রশ্ন আছে কিনা, আপনি শুরু করেন। অনেক প্রিয় মানুষ হিসেবে বলেছেন, এবং হাসতে দেখো গাইতে দেখো বাচ্চু ভাইয়ের গানটা তিনি করবো। শুনতে চাইছে। এবং মুমিন আহমেদ নামে একজন তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, তিনি আসলে আপনার কাছ থেকে সেই তুমি গানটা, দুজনই বাচ্চু ভাইয়ের গান শুনতে চেয়েছে। তার মানে দুজনই বাচ্চু ভাইয়ের গান আপনার কণ্ঠে খুব সম্ভবত বেশি শুনেছেন মেবি। আচ্ছা, আপনি যখন শো পারফর্ম করেন তখন আসলেই জানতে চাচ্ছিলাম, মানে যেহেতু বাচ্চু ভাইয়ের লিস্টে আসতেছে অনেকগুলা, আপনি আসলে কার গান বেশি কভার করেছেন? নিজের গান তো নিজে করেছেন, বাট ম্যাক্সিমামে আসলে আমি জেমস ভাই, বাচ্চু ভাই, তারপর
বাচ্চু ভাইটাই বেশি করা হয় আর কি, মানে করা হতো আর কি। তো লকডাউনের কারণে তো 1 বছর ধরে আমরা স্টেজ থেকে ডিটেলস আছি। তো আসলে এই তো, আর বাচ্চু ভাইয়ের সাথে তো আমার আসলে অনেক বছর একটা সম্পর্ক, বস আমার গুরু উনি। তো সেই সুবাদে যারা বাচ্চু ভাইকে ভালোবাসেন ওনাদেরকে ধন্যবাদ। সবাইকে রিকোয়েস্ট করবো বাচ্চু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই আসলে রিকোয়েস্ট করে কি, আমরা আসলে সবাই সবসময় প্রার্থনা করি ওনার জন্য। আমার আসলে দুর্ভাগ্য, ওদিনকে সকালবেলা আমার সেই অনুষ্ঠানটি মানে এই নিউজটি কভার করা লেগেছিল, আমি খুব ইমোশনালি টাচড হয়ে যেতে হয়। মানে ছোটবেলা থেকে যাকে আপনি দেখছেন, আমার ওই প্রশ্নটা একটু যেতে চাই ব্যান্ডের বিষয়ে। আমরা এই সময়ে আমাদের যে বেস ব্যান্ড ঘরানার যে ফ্যান বেস, সেই ফ্যান বেসকে খুব একটা বেশি, হাতে গোনা 3-4টা ব্যান্ডের নাম আমরা সবার মুখে মুখে শুনি। এর বাইরে খুব একটা বেশি ব্যান্ড, আপনি বলছিলেন যে সবাই আসলে এককভাবে প্র্যাকটিস করে। না না, ব্যান্ড আছে, ব্যান্ড আছে এবং ভালো ভালো ব্যান্ড আছে। আমরা হয়তো যেটা বলছিলাম যে বিনোদন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমরা হয়তো মানে কিছু মাছ পিপল হয়তো ব্যান্ড মিউজিকটা না শুনে অন্য কিছু শুনছে, কিন্তু ব্যান্ড মিউজিকের শ্রোতা কিন্তু আলাদা আছে। আচ্ছা ভাই, আমার একটা খুব মাস পিপলের কথা অর্থাৎ গণমানুষের কথা যখন বলছেন, গণমানুষ প্রচুর পরিমাণ হিন্দি গান বা বিদেশি গানে এই মুহূর্তে শুনছে। এটিকে আমি আসক্ত বলবো না এই কারণে, কারণ তার অধিকার আছে যে কোনো ধরনের গান শুনবার। সেটি কি আমাদের 2004-এর পরে এক ধরনের, 4-6-এর পরে এক ধরনের ক্রাইসিস থেকে সৃষ্টি, মানে আমাদের গান? না, এটা অনেক আগের থেকে। এটা আসলে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা একটু বলা দরকার। যখনই বাংলাদেশে গান শূন্য হয়ে যায় তখনই কিন্তু বাইরের গান, আমি হিন্দি গান বলবো না, বাইরের গান এখানে ইন করে, কারণ মানুষের তো শ্রোতা তো শুনবেই গান, ভালো গান খোঁজে মানুষ। তখন কিন্তু আমাদের ব্যান্ড মিউজিশিয়ানরা বা আমাদের লেজেন্ডরা কিন্তু যখন ব্যান্ডগুলো একসাথে হলো, বাম্বা তারপরে যারা, তখন কিন্তু ওনারা একটা জোয়ার তৈরি করলেন বাংলা গানের। তারপর যারা ফোক ঘরানার গান করে ওনারা একটা জোয়ার তৈরি করেন। তো গান শূন্যতার কারণেই কিন্তু আরেকজন এসে ঢুকে, এটা কিন্তু স্বাভাবিক। আর এখন বর্তমানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে বাংলা গান গাইলে আপনি ক্লেম খাচ্ছেন, বাংলা গান কাভার করা যাচ্ছে না। হ্যাঁ, তো যেই কারণ হচ্ছে কি অনেকে আমরা কাভার করতে পারছি না বা অনেকে কাভার করছে না। না করার কারণ হচ্ছে কি ওই গানগুলো আর চর্চা হচ্ছে না। একটা গান কিন্তু যুগে যুগে বেঁচে থাকে, কিন্তু এটা সিম্পলি ব্যাপার যে যত গাওয়া হবে, যত স্টেজে গাওয়া হবে, পাবলিকলি এটা শুনবে, তত কিন্তু এই গানটা বেঁচে থাকবে। একটা গান তখনই মারা যায় যখন এটা গাওয়া হয় না কোথাও। আজকে দেখেন এই যে আমাদের লাকি আকন্দ, লাকি ভাইকে কয়জন স্মরণ করছে, আজম খান আমাদের পপ গুরু, ওনাকে কয়জন স্মরণ করছেন। হ্যাঁ, বাচ্চু ভাই তো রিসেন্টলি চলে গেছেন থেকে বাচ্চু ভাইকে এখনও স্মরণ করছেন। কিন্তু এনাদের গানগুলো যদি না গাওয়া হয়, বা আমাদের সুবীর নন্দী সাহেব, তারপরে আরও অনেকেই আছেন, হ্যাঁ নাম বললে শেষ হবে না, ফিরোজ শাহী সাহেব আছেন, ওনাদের গানগুলো আসলে কারা আসলে চর্চা করে? এই কপিরাইট বা যাই হোক, এটা তো নিয়ম, একটা নিয়ম, একটা থাকবে, দরকারও আছে, মানে আছে, অবশ্যই দরকার আছে। আপনি কভার করে আপনি বাণিজ্য করতে পারবেন না, এটা একদমই আমি কভার করার রাইটটাও থাকতে হবে। হ্যাঁ, কিন্তু কভার করার তো অপশন আছে, আপনি ইন্টারন্যাশনাল লতে তো একটা অপশন আছে যে আপনি কভার এইভাবে করতে পারবেন, নিয়মটা মেনে চললেই হয়। এবার আমরা কি গান শুনবো? আপনার যারাই রয়েছে সবাই বিজয় মামুন ভাইয়ের প্রতি ভালোবাসা এবং এবং আপনার সাথে মতামত, আপনার এই প্রশ্নে ইস্যুতে, গানের প্রশ্ন ইস্যুতে একজন মতামত সমর্থন করেছেন এবং বাচ্চু ভাইয়ের গানের লিস্ট আসতেছে। আচ্ছা, আমি যারা বলবো যে তারাই আমার প্রাণের মানুষ, যারা আজকে বাচ্চু ভাইয়ের গান রিকোয়েস্ট করছে, তো ওনাদের অনারে ওনাদের পছন্দের গান ওকে, ঠিক আছে, শোনা যায়। জাস্ট একটু করে দিচ্ছি আর কি, জানি না আবার কপিরাইটের ঝামেলা করবো কিনা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে।
আর একটু গাইলে মনে হয় ভালো হতো, মানে মনে হলো যে ফিলটা উঠলো তারপরে বন্ধ হয়ে গেল। শেষের দিকে চলে আসতেছি আমরা। So আমরা গান এখন বেশি শুনবো, গল্প কম করবো। আপনি আমি সবার কাছে এটা জিজ্ঞেস করি, সবাই তো বলে ভালো লাগার অভিজ্ঞতা, আমি একটু খারাপ লাগার অভিজ্ঞতা শুনতে চাই, কারণ যারা রাতে ধরে দেখছে অনেকেই স্বপ্ন দেখে তারা গান করবে, হ্যাঁ তাদের জানা উচিত আসলে স্ট্রাগলটা কেমন। আমি একটু একটু একটা মানুষের তো আসলে 2 মিনিটের মধ্যে বলা সম্ভব না তার লাইফের স্ট্রাগল কি, এটা উচিত না, কিন্তু কষ্টটা আসলে এই মানে এই রাস্তায় হাঁটতে হলে কিরকম প্রস্তুতি রাখা দরকার একজন নতুন শিল্পীকে? এই বিষয়টা হয়েছে যে এটা একটা সাধনার জায়গা সঙ্গীত, এখানে শর্টকাট বলতে কোনো কিছু নাই। তবে ভাগ্যের একটা ব্যাপার আছে, অনেকে ভাগ্য ফেভার করলে সে হয়তো রাতারাতি স্টার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা আমাদের জুতোর তলি ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা অনেক বছর ধরে স্ট্রাগল করছি এবং এটাকে এনজয় করছি। কারণ আমি অন্তত ব্যক্তিগতভাবে ভাবি না বা চাই না যে খুব শর্টকাট রাস্তায় আমি চলে আসি। কেন স্টারডম আপনাকে টানে না? মানে স্টার হওয়া কেন আপনার টানবে না? মানে সবাইকে একটু, সবাই তো সফল হতে চায়। আসলে সফল হব বা মিউজিকটা এইভাবে করব কখনো প্ল্যান ছিল না। মিউজিকটা বাচ্চু ভাইকে দেখে আমরা মিউজিক স্টার্ট করি, এটা করতে করতে এটা প্রফেশন হয়ে গেছে, এটা করতে করতে কনসার্টে চলে আসছি, এটা করতে করতে মানে মিউজিকটাই আমার মেইন প্রফেশন হয়ে গেছে, কম্পোজিশনের কাজও করছি। কিন্তু স্টার হব এটা ভেবে কখনো গান গাইনি। গান গাইতে হবে, এটা ভালো লাগার থেকেই করা, আর বাকিটা। আরেকটা গান শুনি। এটা একটু একটু অন্যরকম গান, ওকে। এটা আমার নিজেরই গান। কাল ভেবেছি করব আজ, আজ ভেবেছি কাল, এমন করেই যাচ্ছে চলে কত সকাল বিকাল। কাল ভেবেছি করব আজ, আজ ভেবেছি কাল, এমন করেই যাচ্ছে চলে কত সকাল বিকাল। পাল তুলেছি জীবন নাই ধরিনি ঠিক হাল, তীরেতে ভিড়ে তরি ভাসি উথাল পাথাল। দিনে দিনে বেলা গেছে করিনি খেয়াল, না পাওয়ার তালিকাটা হয়েছে বিশাল। দিনে দিনে বেলা গেছে করিনি খেয়াল, না পাওয়ার তালিকাটা হয়েছে বিশাল। বাহ, জীবনমুখী গান, মানে সবার শোনা উচিত। এই গানের কিন্তু মেসেজ আছে ভাই, মানে আপনি টাইম নষ্ট করলে সাফার করবেন, কিন্তু একজনের খেয়ালের কথা আছে, এটাই গানটাকে একটু আবার রোমান্টিক করে দিল। আপনি কোন ধরনের গান, মানে নিজে লিখতে কম্পোজ করতে কোন ধরনের গানে আপনার বেশি আগ্রহ লাগে? মেলো রক। যেটা মেলো রকে কেন? আমি একটা টক শোতে শুনছিলাম, বাচ্চু ভাই খুব সম্ভবত বিপ্লব ভাইকে বলতেছিলেন যে বাঙালি মেলোডি খায়, এটাই কি? মানে আসলে নট অনলি বাঙালি, আসলে সারা পৃথিবীতে আপনি দেখেন মেলোডির কিন্তু জয়গান। আপনি যদি ইংলিশ গান দেখেন বা হিন্দি গান দেখেন কিংবা অন্যান্য যাই হোক, মেলোডি গানগুলো কিন্তু বেশি মানুষেরকে টাচ। সবাই মেলোডি একটু মানে টাচিত রোমান্টিক, সবাই তো বেলা শেষে রোমান্টিক, বেলা শেষে সবাই রোমান্টিক। বাচ্চু ভাইয়ের সাথে কোনো এক্সপিরিয়েন্স বা বাচ্চু ভাইয়ের সাথে একটা গল্প যদি আমাদের? বসের সাথে তো আমার অনেক এক্সপিরিয়েন্স বা অনেক পথ চলা হয়েছে। উনি আমার অ্যালবামে, মানে ওনার অ্যালবামে আমি গান গাওয়ার সুযোগ হয়েছে, ওনার অনেকগুলো জিঙ্গেলের ভয়েস আমি দিয়েছি, একসাথে শো করেছি। সবচেয়ে মানে আসলে ভালো তো অনেক আছে, সবচেয়ে দুঃখের যেটা আমার জন্য সেটা হচ্ছে ওনার লাস্ট বার্থডেতে আমি ছিলাম এবং তারপর আর ওনার সাথে আমার দেখা হয়নি, ওটাই ছিল ওনার সাথে আমার শেষ দেখা। তো এটা আমাকে বেশি কষ্ট দেয়। এখন কি গান শুনবো? এখন আমার একটা গান করছি, আসলে কথা বলতে বলতে অনেক কিছু মনে পড়ে গেল। আজ আবার মনে পড়ে গেল কিছু ফেলে আসা স্মৃতি, আজ আবার হৃদয় আমার ডাকে আয় ফিরে আয়, বোঝে না সে ফেরা যায় না, মুছে দিয়ে সব যন্ত্রণা, সুখের আলো ছায়া খেলা করে।
ওই নীলিমায় বোঝে না সে ফেরা যায় না, মুছে দিয়ে সব যন্ত্রণা, সুখের আলো ছায়া খেলা করে। ওই নীলিমায় আজ আবার মনে পড়ে গেল কিছু ফেলে আসা স্মৃতি, আজ আবার হৃদয় আমার ডাকে আয় ফিরে আয়। শেষ দিকে আছি, কি চিন্তা করছেন এখন থেকে? এখন থেকে চিন্তা, লকডাউনের সময় যেটা আমি চিন্তা করেছি সেটা হচ্ছে একটার পর একটা গান বানাতে থাকবো, মৌলিক গান, এবং এটার সংখ্যাটা আরও বাড়াবো। আর মিউজিক নিয়ে স্বপ্ন অনেক আছে। আমি স্বপ্ন দেখার থেকে স্বপ্নকে বাস্তব রূপ দেওয়াটা বেশি পছন্দ করি, যে কারণে কাজে বিশ্বাসী, পরিশ্রমে বিশ্বাসী। মিউজিক নিয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই আমাদের আপনার কাছে শেষ প্রশ্ন ছিল। দর্শক যারা জানেন নিউজ গ্যালারি, তারা জানেন যে অনুষ্ঠানের টাইম এখনো শেষ হয়নি। এটা আমি প্রতিদিনই করি, যেটা হচ্ছে আমি কখনোই আসলে একদম শেষে যেয়ে বিদায় নেই না, আমি আগে থেকে বিদায় নিয়ে নেই। যেহেতু মিউজিক শো, আমি চাই দর্শক যারা দেখছেন এই মুহূর্তে বিজয় মামুনের গান শুনতে শুনতে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তার আগে আমি সাদাত হাবিব তো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই টিনের সঙ্গে থাকুন, এবং অবশ্যই কালকে আবারও হাজির হব, নতুন কোনো ইস্যুতে গল্প হবে, এরকম কোনো বন্ধুর সাথে আপনাদের নিয়ে গান হবে। বিজয়, লাস্ট গান আমরা লাস্ট একটু বড় করে গায়েন, আমরা সবাই শুনতে পারি। আমরা শুরুটা যেহেতু গুরু আজম খানকে দিয়ে শুরু করেছিলাম, শেষটা আমরা গুরু আজম খান, যেহেতু ওনার জন্মদিন 28শে ফেব্রুয়ারি। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে। মন কি যে চায়, কাঁদে শুধু বেদনায়, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।